ভারতের সঙ্গে সংঘর্ষে নিহত ৪০ বেসামরিক ও ১১ সেনা পাকিস্তান সেনাবাহিনী। এদিকে গাজায় পুনঃশক্তিতে সামরিক অভিযান শুরুর ঘোষণা নেতানিয়াহুর। জানাবো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সাময়িক সীমা মেনে নিতে আগ্রহী ইরান। আরও জানাবো আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ। জানাবো শেয়ার বাজারে তালিকাভুক্ত হচ্ছে ট্রাম্প পরিবারের বিটকয়েন ব্যবসা। সর্বশেষ জানাবো নাইজেরিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ও নিখোঁজ একাধিক সেনা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভারতের সঙ্গে সংঘর্ষে নিহত ৪০ বেসামরিক ও ১১ সেনা, বললেন পাকিস্তান সেনাবাহিনী। ভারতের সঙ্গে গত সপ্তাহের সংঘর্ষে দেশটির অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। নিহত বেসামরিকদের মধ্যে ৭ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরও ১২১ জন। এ ঘটনাকে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে পাকিস্তানের ১১ জন সশস্ত্র বাহিনীর সদস্য, ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যে কোনো হামলার জবাব দেয়া হবে দ্রুত, ব্যাপক এবং চূড়ান্তভাবে। গত সপ্তাহে ভারত ও পাকিস্তান টানা ৪ দিন ধরে সংঘর্ষে লিপ্ত ছিল, যা ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা হিসেবে চিহ্নিত হচ্ছে। উভয় পক্ষই যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলাবর্ষণ চালায়। এপ্রিলের ২২ তারিখ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি হামলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। বুধবার ভারতের পক্ষ থেকে একাধিক পাকিস্তানি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যেগুলোকে তারা সন্ত্রাসবাদী ঘাঁটি বলে দাবি করে। জবাবে পাকিস্তান জানায়, তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন পাকিস্তান জানায় ভারত তাদের ৩টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপর পাকিস্তান পাল্টা হামলায় ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানে, যার মধ্যে উত্তর ভারতে একটি ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্রও ছিল। এই উত্তেজনার মধ্যেই কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছেন, যা তাৎক্ষণিক যুদ্ধের সংখ্যা কিছুটা প্রশমিত করে। গাজায় পূর্ণশক্তিতে সামরিক অভিযান শুরুর ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির সেনাবাহিনী আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ণশক্তি নিয়ে গাজায় প্রবেশ করবে। তার দপ্তর থেকে মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু তার দপ্তরে সোমবার রাতে আহত রিজার্ভ সেনাদের সঙ্গে বৈঠকে বলেন, শিগগিরই আমরা পূর্ণ শক্তি নিয়ে অভিযানে নামব। এই অভিযান সম্পন্ন করা মানে হামাসকে পরাজিত করা, অর্থাৎ হামাসকে ধ্বংস করা। তিনি আরও বলেন, যুদ্ধ থামানোর কোনো পরিস্থিতি হবে না, সাময়িক যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু আমরা শেষ পর্যন্ত যাব। ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তা বজায় রাখার উপায় নিয়ে অচলাবস্থার মধ্যে ১৮ মার্চ থেকে গাজা জুড়ে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করে ইসরায়েল। এরপর চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল সরকার গাজায় তাদের সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করে এবং কর্মকর্তারা সেখানে দীর্ঘমেয়াদী উপস্থিতি বজায় রাখার বিষয়ে কথা বলেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আন্তর্জাতিকভাবে নিন্দিত এই পরিকল্পিত বৃহত্তর অভিযান গাজার অধিকাংশ বাসিন্দাকে বাস্তুচ্যুত করবে। হামাসের ২০২৩ সালের অক্টোবরের ইসরায়েলে হামলার পর থেকে গাজায় প্রায় ২৪ লাখ বাসিন্দার মধ্যে প্রায় সবাই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলও ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, স্বেচ্ছামূলক স্থানান্তর কর্মসূচি হবে অভিযানের লক্ষ্যগুলোর একটি অংশ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সাময়িক সীমা মেনে নিতে আগ্রহী ইরান। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সাময়িক সীমাবদ্ধতা মেনে নেওয়ার বিষয়ে আগ্রহী বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনও এমন সুনির্দিষ্ট বিষয়ে পৌঁছায়নি। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কথা জানিয়েছেন। এর আগে তেহরান ও ওয়াশিংটন রবিবার তাদের ৪র্থ দফা পারমাণবিক আলোচনা করে, যা গত মাসে শুরু হয়েছিল। একই সঙ্গে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই এটি ছিল তাদের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। সংবাদ সংস্থা তাসনিম উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখন রাভানচির উদ্ধৃতি দিয়ে বলেছে, একটি নির্দিষ্ট সময়ের জন্য আমরা সমৃদ্ধকরণের স্তর ও পরিমাণে কিছু সীমাবদ্ধতা মেনে নিতে পারি। আমরা এখনো সমৃদ্ধকরণের স্তর ও পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনায় যাইনি। ইরান বর্তমানে ৬০% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩.৬৭% সীমার অনেক ওপরে। তবে অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মান ৯০%-এর নিচে। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ।
বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার 13 মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। রণধীর জয়সওয়াল বলেন, গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবিও পুনরায় ব্যক্ত করেছে ভারত। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই। গত 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত যত দ্রুত সম্ভব একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত হচ্ছে ট্রাম্প পরিবারের বিটকয়েন ব্যবসা। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে একটি একীভূতকরণ চুক্তির মাধ্যমে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 বড় ছেলের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি বিটকয়েন মাইনিং স্টার্টআপ। গত সোমবারে ঘোষণা দেওয়া হয় বলে নিউ ইয়র্ক থেকে এএফপি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। আমেরিকান বিটকয়েন নামের কোম্পানিটি ইতোমধ্যে শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্রাইফন ডিজিটাল মাইনিং ইনোভ এর সঙ্গে স্টক ফর স্টক একীভূতকরণ চুক্তি করেছে। এক সংসদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংযুক্ত কোম্পানিটি আমেরিকান বিটকয়েন নামে পরিচালিত হবে এবং এবিটিসি নামে শেয়ার বাজারে লেনদেন হবে। এটি মার্কিন বিটকয়েনের বর্তমান ব্যবস্থাপনা টিমের নেতৃত্বে চলবে। আমেরিকান বিটকয়েনের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান কৌশল কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প বলেন, আমাদের লক্ষ্য হলো এমন একটি বিটকয়েন প্ল্যাটফর্ম গড়ে তোলা যা বাজারের সবচেয়ে বিনিয়োগযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত হবে। ফ্লোরিডা ভিত্তিক হার্ট আর্ট কর্পোরেশন এই বছরের শুরুতে এরিক ট্রাম্পের সঙ্গে অংশীদারিতে আমেরিকান বিটকয়েন প্রতিষ্ঠা করে। এই ব্যবসার ঘোষিত লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে বড় বিশুদ্ধ বিটকয়েন মাইনিং অপারেশন গড়ে তোলা এবং কৌশলগতভাবে একটি ক্রিপ্টোকারেন্সি রিজার্ভ গঠন করা। নাইজেরিয়ার সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ও নিখোঁজ একাধিক সেনা। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্ণ প্রদেশের সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গিদের হামলায় দেশটির সেনাবাহিনীর একাধিক সদস্য নিহত ও নিখোঁজ হয়েছেন। সোমবার ভোরে 153তম টাস্ক ফোর্স ব্যাটালিয়নের একটি ঘাঁটিতে এই হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে 2 জন নিরাপত্তা সূত্র। বছরের শুরু থেকে বোকো হারাম ও এর থেকে আলাদা হয় ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স গোষ্ঠীর হামলা বেড়ে যাওয়ায় আবারও বড় ধরনের জঙ্গি প্রত্যাবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। এসব গোষ্ঠী সশস্ত্র ড্রোন এবং রাস্তার পাশে পুঁতে রাখা বোমার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। হামলা থেকে বেঁচে ফেরা এক সেনা জানান, জঙ্গিরা মোটরসাইকেল ও সজোয়া বন্দুকবাহী গাড়িতে করে এসে স্থানীয় সময় রাত 2টার দিকে মার্তে জেলার সেনাঘাঁটিতে হামলা চালায়। সেনারা পিছু হটে পাশের দিকওয়া জেলায় অবস্থিত 24তম টাস্ক ফোর্স ব্রিগেডে আশ্রয় নেয় এবং পরে সেখান থেকে পাল্টা আক্রমণ চালিয়ে ঘাঁটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। নাম প্রকাশে অনিচ্ছুক সেনা সদস্য বলেন, আমাদের অনেক সেনাকে তারা হত্যা করেছে এবং অনেকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে। নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ওনিয়েচি অ্যাপোলোনিয়া অ্যানেলে বিষয়টি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং প্রতিরক্ষা সদর দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন।